নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশ এখন একেবারে আলোচনার শীর্ষে এবং সেখানে ভারতের ওপরে ক্ষোভ ক্রোধ একেবারে ফেটে পড়ছে। অন্য ব্যাপার নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, এটা হচ্ছে নাকি খেলা নিয়ে। খেলা মানে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে এখন বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র সংবাদ মাধ্যম সেগুলো এখন সরগরম। কারণটা কি? ভারতীয় ক্রিকেট আইপিএলে কলকাতার নামে নামাঙ্কিত যে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI বলেছে, সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার কারণে BCCI KKR-কে এই সিদ্ধান্ত নিতে বলেছে। আর তারপরে সামান্য কিছু গড়িমসি এবং শেষমেশ KKR থেকে বহিষ্কৃত এবং IPL থেকেই বহিষ্কৃত মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার। আর সঙ্গে সঙ্গে ফেটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেখানকার মানুষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন কি? তিনি পোস্ট করেছেন, চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কাছে নথি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ করি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির চাপে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একজন মোস্তফা সরোয়ার ফারুকি, কি সংস্কৃতি বিষয়ক পরামর্শদাতা বা অ্যাডভাইজার, তিনি বলেছেন ঘটনাটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। IPL-এ মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং গভীরভাবে আহত হয়েছেন। ঘৃণার রাজনীতিতে ডুবে থাকা বাংলাদেশের বর্তমান সরকারের কুশীলবরা ঘৃণার রাজনীতি অন্য কোনো জায়গায় দেখতে পাননি। তারা সেটা দেখছেন ভারতের এই ভূমিকায়। এটা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই দুই মহাশয় আসিফ নজরুল সরোয়ার এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশের মানুষ, যারা ভারতের এই ব্যাপারে মানে BCCI এর এই সিদ্ধান্তে খুবই ক্ষেপে গেছেন, রেগে গেছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। শুধু তাদের উদ্দেশ্যেও কথা বলবো না, আমি দেখলাম বেশ কিছু ইউটিউবের চ্যানেলে, আমাদের বাংলাদেশের চ্যানেল, সেখানে ভারতের সাংবাদিকদের নাম করা মানুষদের সেখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেখানে বলেছেন তারা কেউ ব্যক্তিগতভাবে নাকি এই এইটা সমর্থন করেন না। BCCI যেটা করেছেন, ব্যক্তিগতভাবে সমর্থনের তো এখানে জায়গাটা নেই, কারণ এই জায়গাটা ব্যক্তিগত ভাবের ঊর্ধ্বের ভাব, এর পেছনে অন্যরকম কারণ, এটা ব্যক্তিগত কারণ নয়। ওই যে বলা হয়েছে না BCCI-র পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, এইটা মাথায় রাখতে হবে, ব্যক্তিগত ব্যাপারটা তুলে দিন। তো যারা এইসব বলছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম যে কত গভীর তার পরিচয় তো গত 1.5 বছর ধরে ভারতের মানুষ দেখেছে। অবশ্য বলতেই পারেন ওসব ব্যাপার তো খেলার মাঠের নয়, রাজনীতির। সুতরাং খেলার সঙ্গে সেসব কাহিনী জড়াচ্ছেন কেন? খুব ঠিক কথা। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বলুন, এটাও খুব ঠিক কথা। তাই হোক, তবে সেই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে দুটো কথা বলি। প্রথমে একটা দিনের কথা মনে করিয়ে দিই। 19শে নভেম্বর 2023 ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে ODI ওয়ার্ল্ড কাপ মানে ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল 6 উইকেটে। ভারতের সেই পরাজয়ে অস্ট্রেলিয়ানরাও ততটা উচ্ছ্বাস করেনি, মানে তাদের জয়ে, অস্ট্রেলিয়ানরা নিজেদের জয়ে
যতটা না উচ্ছ্বাস করেছিল, তার থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের এই স্পোর্টস লাভাররা, যারা বলেন খেলার মাঠে আবার রাজনীতি কি। বাংলাদেশে ভারতের পরাজয়ের আনন্দের সবচেয়ে বড় প্রদর্শন ঘটেছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচ দেখার জন্য টিএসসি বা টেস্টিং স্টুডেন্ট সেন্টার স্কোয়ারে একটি বিশাল বড় স্ক্রিন লাগিয়েছিলেন। হাজার হাজার ছাত্র সেই খেলা দেখতে জড়ো হয়েছিলেন। যখন ভারত ম্যাচ হেরে গেল, তখন টিএসসি স্কোয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শয়ে শয়ে হাজারে হাজারে আনন্দে নাচতে নাচতে এবং গান গাইতে শুরু করেছিল, কারণ ভারতের পরাজয়। তারা জাতীয় গর্ব নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান লাগিয়েছিল সেদিন। ভারত হেরেছে, এটাই বাংলাদেশের জাতীয় গর্বের কারণ হয়েছিল, দেখা গিয়েছিল সেদিন। খেলার মাঠ তো রাজনীতি নয়, এটার বড় প্রমাণ এই উদযাপন যে সেদিন শুধু ওই টিএসসিতে বা ঢাকায় সীমাবদ্ধ ছিল তা নয়, বাংলাদেশের অন্যান্য শহর জুড়ে একই দৃশ্য দেখা গিয়েছিল। ভারতের পরাজয়, তাতে বাংলাদেশের খুশি। যদি ফাইনাল খেলাটা ভারত আর পাকিস্তানের মধ্যে হতো, আর পাকিস্তান যদি জিততো সেই খেলায়, তাহলেও বুঝতাম জাত ভাই জিতেছে তাই এই খুশি, তাও না হয় মানা যেত। কিন্তু অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের আনন্দ একটাই কারণে, আর সে কারণটা ভারতের হার মানে বাংলাদেশের জয়। ভুল বললে শুধরে দেবেন, আসলে মুস্তাফিজুরকে নিয়ে বা বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে ভারত আজ যে অবস্থান নিয়েছে সেটা ক্রিয়া নয়, ওটা প্রতিক্রিয়া। স্বীকার করতেই হয় এর মধ্যে রাজনীতি আছে। রাজনীতি নেই আমি তা কখনোই বলছি না, বলবোও না, কিন্তু সেই রাজনীতিটা আদৌ অস্বাভাবিক নয়। আর এটা নতুন কিছু নয়, শুধু যে ভারত এইটা করে বা ভারত বা এই উপমহাদেশে এমন ঘটনা ঘটে এমনটাও নয়। আসলে খেলার মাঠ এবং রাজনীতি আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন মেরুর বিষয় মনে হলেও ইতিহাসের পাতায় এরা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। খেলার মাঠ যেমন সংহতির জায়গা, তেমনি এটা বারবার রাজনৈতিক আদর্শ প্রচার, প্রতিবাদ এবং জাতীয়তাবাদের বহিঃপ্রকাশের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকদিন আগে একজন কাশ্মীরি খেলোয়াড় সে তার টুপিতে প্যালেস্টাইনের পতাকাটা দিয়েছিল। কেন? ওটা কি খেলার অঙ্গ ছিল? না, রাজনীতি। সুতরাং এই যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে, এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তব ছবি কিন্তু একেবারেই আলাদা। সেই প্রাচীন অলিম্পিক থেকে শুরু করে আধুনিক ফুটবল বিশ্বকাপ পর্যন্ত খেলার মাঠ সব জায়গাতে ক্ষমতার লড়াই, কূটনীতি, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে বলার মাঠ। আপনারা রোমের যে রাজা সম্রাট নিরোর কথা শুনেছেন। আপনারা হয়তো নিরো যে বলে না, রোম যখন জ্বলছিল নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আসলে নিরো আর একটা কারণের জন্য বিখ্যাত। নিরো জবরদস্তি করে তিনি অলিম্পিকে সাহিত্য এবং সঙ্গীতকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে অলিম্পিকে পুরস্কার জিতে নিয়েছিলেন এই দুই বিভাগে। ব্যাপারটা বুঝলেন? বিখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েল যথার্থই বলেছিলেন, খেলাধুলো হলো যুদ্ধ বিগ্রহের সংক্ষিপ্ত রূপ। এখানে শুধু গুলিটা চলে না, আর সবকিছু চলে। গুলিও কিন্তু চলেছে, সেটা অন্য প্রসঙ্গ। 1936 সালের বার্লিন অলিম্পিকের আসরকে হিটলার ব্যবহার করেছিলেন নাজি আদর্শ প্রমাণের মঞ্চ হিসেবে, কিন্তু কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসি ওয়েন্স 4টি সোনা জিতে হিটলারের সেই দর্প চূর্ণ করে দিয়েছিলেন। সেটা ছিল খেলার মাঠে বর্ণবাদের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ। 1968 সালের মেক্সিকো সিটি অলিম্পিক, সেখানে পদক মঞ্চে আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ অ্যাথলিট টমি স্মিথ এবং জন কার্লোস
তারা মাথা নিচু করে একটা কালো দস্তানা পরা হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছিলেন। কি বলতে চেয়েছিলেন? ব্ল্যাক পাওয়ার মুভমেন্টের প্রতি তাদের সংহতি এবং বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। আচ্ছা, আরো আসুন, বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও অলিম্পিক থেকে নিষিদ্ধ রাখা হয়েছিল। সেটাও রাজনীতি। তবে এই ক্রীড়া বয়কট দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথে বড় চাপ তৈরি করেছিল, এটাও সত্যি। বর্তমান সময়েও খেলার মাঠে রাজনৈতিক বার্তা থেকে খেলার মাঠ মুক্ত নয়। ফিফা বিশ্বকাপ বা অলিম্পিকের আয়োজক দেশ হওয়ার লড়াই আসলে নিজেদের সফট পাওয়ার প্রদর্শনের এক বড় মাধ্যম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ফিলিস্তিন ইস্যু, এই সব কিছু নিয়ে গ্যালারিতে ব্যানার দিয়েছে, খেলোয়াড়রা জার্সিতে তাদের রাজনৈতিক মতবাদকে ফুটিয়ে তুলেছেন। এসব প্রমাণ করে খেলা শুধু খেলা নয়, খেলা রাজনীতিও। আর এই রাজনীতির জন্যই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, আবার বলছি, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, যিনি বিশ্ব ক্রিকেটের আঙিনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন, সেই সাকিবুল হাসানকে মিথ্যে মামলায় জড়িয়ে তার দেশে ফেরাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই যাদের ট্র্যাক রেকর্ড, তারা মুস্তাফিজের জন্য মুখ খুলছে। হাসবেন না কাঁদবেন? সুতরাং মুস্তাফিজুরকে বহিষ্কারের ঘটনায় যাদের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে, বড় বড় জ্ঞানের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আগে নিজেকে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, কেন ভারত এমন পদক্ষেপ করলো? কেন ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশকেও এক বিন্দুতে নিয়ে গিয়ে স্থাপন করল? পাকিস্তানের কোনো খেলোয়াড়, তাদেরকে আইপিএল এ অধিকার নেই তাদের অংশ নেওয়ার। পাকিস্তানের কোনো খেলা ভারতে হবে না। ভারত পাকিস্তানে গিয়ে কোনো খেলা খেলবে না। ভারত পাকিস্তানের খেলা যেটা চলছে বিদেশের মাঠে, সেই একই জায়গায় বাংলাদেশ আজকে নিজেদেরকে নিয়ে গেছে। তাদের পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধিতা, তীব্র ভারত বিরোধিতার মানসিকতা এর কারণ। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ।